বাবরকে অন্যায়ভাবে সাজানো মামলায় বিগত 17.5 বছর ধরে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সত্যি সত্যি আজকে ফুলের তোড়া দিয়ে ওনাকে বরণ করে নিয়েছেন ওনার পরিবার, দলীয় নেতা কর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা। কেন্দ্রীয় কারাগার থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বাসায়। 17 বছর ধরে শুধু ওনার গল্প শুনে আসছি, এখন শুধু ওনাকে একটু দেখার ইচ্ছায় এখানে গত রাত থেকে এখানে অবস্থান করা। 17 বছর পর অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন। ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে, হাজারো মানুষ তাকে বরণ করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। 5 মাসেরও বেশি সময় পর আজ এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে স্থায়ীভাবে মুক্তি পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটক এর ভেতরে, অর্থাৎ আমরা কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে এত নেতাকর্মী, যে নেতাকর্মীর চাপ আসলে এখানে যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়নি। এবং কারাগারের যে মূল ফটকের একটু ভেতরে, যেখানে হাত নাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি তার সমর্থকদের, নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন। নেতাকর্মীরা যে এখানে লম্বা সময় ধরে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেছিলেন, সেটি তিনি হাত নাড়িয়ে তাদেরকে তাদের উচ্ছ্বাসকে উদযাপন করছেন। বলে রাখি যে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। তিনি একটি ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই যে আজকের বিজয় শুভেচ্ছা, তার নেতাকর্মীরা বলছিলেন যে দীর্ঘ 17.5 বছরের বেশি সময় ধরে তাদের নেতাকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কারান্তরীণ করে রাখা হয়েছিল, যেটি আসলে গত মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় পৃথক দুইটি মামলায় তাকে খালাস দিলে তিনি স্থায়ীভাবে মুক্তি পান। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি 3 মাসের জন্য মুক্তি পেয়েছিলেন জামিনে। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। সেই থেকে আজ অবধি কিন্তু তিনি কারাগারেই ছিলেন। এবং বলে রাখি যে 21 আগস্ট গ্রেনেড যে মামলা, সেই মামলারও আসামি তিনি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন। পরবর্তীতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন আপিল শুনানি আবার শুরু হয়, এবং এই আপিল শুনানিতে একে একে সব মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আমরা ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করব, তার যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা নেওয়ার চেষ্টা করব। যদিও এখানে আসলে 3 ধরনের ঠাঁই নেই। তার যে গাড়িতে তাকে আসলে নিয়ে যাওয়া হবে, এখান থেকে যে গাড়িতে করে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন, সেই গাড়ির চারপাশ ঘিরে রয়েছেন হাজারো নেতাকর্মী। তারা ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে বিভিন্নভাবে তারা তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন। তাদের নেতাও হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা চেষ্টা করব লুৎফুজ্জামান বাবরের একটা সাক্ষাৎকার গ্রহণ করার জন্য, যে কারণে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বলে রাখি যে এখানে একটি যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থায় আসলে গাড়ির কাছে যাওয়াটা খুবই দুঃসাধ্য। এবং তিনি এখান থেকে সরাসরি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাওয়ার পর সেখান থেকে তিনি তার বাসভবনে ফিরবেন, যেটি আমরা জানতে পেরেছি। বলে রাখি যে তার যে মামলা ছিল, সেই মামলাগুলো একে একে খালাস পাওয়ায় তিনি আজ স্থায়ীভাবে কারামুক্তি পেয়েছেন। এবং তার এই কারামুক্তিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা লম্বা সময়, সেই ভোর থেকেই অপেক্ষা করছিলেন কারা ফটকের সামনে। আদালত মঙ্গলবার রায় দেওয়ার পর হাইকোর্ট থেকে সেই আদেশ পৌঁছায় চট্টগ্রাম কারাগারে, এবং চট্টগ্রাম কারাগার থেকে এই কেরানীগঞ্জ কারাগারে যখন
সেই আদেশের কপি আসে, তারপরই তিনি আসলে এখান থেকে মুক্তি পেলেন। বলে রাখি যে এর আগে নেতাকর্মীরা যখন অপেক্ষা করছিলেন তারা বলছিলেন যে রাজনৈতিকভাবে বিএনপিকে কোণঠাসা করতেই বিএনপির যে শীর্ষ নেতারা ছিলেন তাদেরকে অপদস্থ করার কৌশল হিসেবেই বিভিন্ন কাজে লাগিয়ে করা হয়েছে। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে স্থায়ীভাবে মুক্তির পর আজ তিনি কারাগার থেকে বের হয়েছেন এবং তিনি এখনো এখানে অপেক্ষা করছেন। তার গাড়িটিও যে আসলে সামনের দিকে এগিয়ে যাবে সেই অবস্থাটিও আসলে এখানে নেই। আমি দেখিনি, শুধু গল্প শুনেছি, সবার মুখ থেকে শুধু গল্প শুনেছি, ফ্যামিলি থেকে। হ্যাঁ, মামা, আম্মু, মানে বাবা, সবার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আর কোনো কিছু মানে ওইভাবে দেখার মতো সৌভাগ্য হয়নি কখনো। এখন দেখতে পাবো ভেবে এখন অনেক মানে ধন্য মনে হচ্ছে নিজেকে। আসছি তো দেখার জন্য, বাবর স্যারকে দেখার জন্য আসছি। 17 বছর ধরে শুধু ওনার গল্প শুনে আসছি, এখন শুধু ওনাকে একটু দেখার ইচ্ছায় এখানে গত রাত থেকে এখানে অবস্থান করা। নেত্রকোনা থেকে আম্মুকে নিয়ে আসছি। রাজনীতির সাথে সম্পৃক্ততা হচ্ছে আমার আম্মু, মামা থেকে আমার মামা থেকে শুরু করে। আমার মামা মারা গিয়েছে, তো আমার মামা মারা গিয়েছে, এখন আমার মা ধরেছে ওই হালতে, আমাদের ফ্যামিলিতে কেউ নেই, ওইটা থেকে আম্মু আমাকে এসছি। জি ভাই, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই অনুভূতিটা আসলে মানে বোঝানোর মতো না, অনেক, যেটা আসলে কি বলবো বুঝতেই পারতেছেন। আমরা এই মহান নেতাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। নেত্রকোনা তো অনেক লোকজন আসছে এখানে, এই মতো অবস্থান করতেছে যে আমার বাইশটা আসছে, আমার মেয়ে আসছে, এখানে আসি আমরা, অনেক লোকজন আছে। এই যে লাখো জনতার ভিড়, ঠিক আছে। নেত্রকোনার প্রতিটা গড়ে গড়ে মানুষ আসছে। দেখতে পাবেন যে জি ইনশাল্লাহ দেখতে পাবো। আমাদের নেতা আমাদের সাথে দেখা না করে চলে যাবে মনে করছেন? আমরা ওনাকে দেখবো, উনিও আমাদেরকে দেখবে। না, আজকে নিয়ে যাব না, নিয়ে যেতে চাইলেও যাব না। উনি জিয়ার মাজার জিয়ারত করবেন, তারপরে ওনার মার খবর আছে, উনি জিয়ারত করবেন, কিছু আছে, ডাক্তার দেখাবেন, তারপর ওনাকে নিয়ে যাব। দশ ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান। তাদের অনেকের যাবজ্জীবন, অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান, আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান এবং লুৎফুজ্জামান বাবরের একটা একটা করে সবগুলো মামলা শেষ হয়ে যায়, মানে খালাস পেয়ে যান তিনি এবং আজ তিনি মুক্তি পেয়েছেন 17 বছর পর। কেন লুৎফুজ্জামান বাবর এই ব্যক্তি এই পর্যায়ে আসলেন, কেন তাকে কারাগারে রাখা হলো, কেন তিনি মুক্তি পাওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি, এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। তারপরও অনেক দর্শকের, যারা নতুন দর্শক বা যারা অনেক বিষয় জানেন না, তাদেরকে বলতেই হবে। মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী এবং লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো ব্যক্তিদের উপর ভারতের ছিল কঠিন রাগ বা ক্ষোভ এবং এই প্রত্যেককেই মোটামুটি তারা শেষ করে দিতে চেয়েছেন, মুছে দিতে চেয়েছেন। আমরা দেখলাম সাইদিকে শেষ করে দেওয়া হয়েছে, নিজামীকেও শেষ করে দেওয়া হয়েছে এবং লুৎফুজ্জামান বাবর অল্পের জন্য বেঁচে গেলেন। হাসিনা যদি ক্ষমতায় বহাল থাকতেন তারও ফাঁসি কার্যকর করা হতো। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর, একটা নতুন বাংলাদেশ সৃষ্টির পর বেঁচে গেলেন লুৎফুজ্জামান বাবর। মূলত তিনি কি অপরাধী ছিলেন নাকি ছিলেন না? আদালতের যত তথ্য উপাত্ত বা তার বিরুদ্ধে যত অভিযোগ, একটিরও প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিংবা মুজিব কোর্ট থেকে যে রায়টি এসছে, সে রায়ে তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে আবার নতুন করে শুনানি শেষে তাকে বেকসুর খালাস দিয়েছেন। লুৎফুজ্জামান বাবর এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতভাবে একজন দেশপ্রেমিক। বিএনপির ভেতরে যত নেতা রয়েছেন, আমি বিশ্বাস করি এই লুৎফুজ্জামান বাবর একজন অন্যতম দেশপ্রেমিক নেতা। তিনি 17টা বছর কারাগারে ছিলেন, মৃত্যুর প্রহর গুনছিলেন। অবশেষে তিনি মুক্তি পেলেন, সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে তার মুক্তিতে। আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি বিএনপি তার মতো ত্যাগী, সাহসী নেতাকে মূল্যায়ন করবেন এবং এই দলটির ভেতরে যেসব ভারত ঘেঁষা দালালরা বসে আছেন,
এবার তাদের মুক্তি দিয়ে বা দল থেকে সরিয়ে দলটাকে পরিচ্ছন্ন করার সময় এসেছে। ও যদি ভাগে এই স্বৈরাচারী হাসিনারে কোলে নিয়ে ভাগতে হবে এই দেশে। আমি ইন্টারন্যাশনাল রাজনীতির কথাই বলবো, এই যে ইন্ডিয়া থেকে যে আজকে যা কিছু করছে তাকে যদি এই লুৎফুজ্জামান বাবর সাহেবকে যদি সাথে সাথে বের করে দিত, তাহলে ইন্ডিয়ানরা এত সাহস আর পেত না। এরা ভাবছিল যে বাবর সাহেবরে আটকে রেখে এই দেশটাকে একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল। এই যে ভারতের মোদি, এই যে মোদিজি বলা হয় যাকে, তারও অপকর্ম এখন প্রকাশ পাচ্ছে। এদের এও টিকতে পারবে না। ও যদি ভাগে এই স্বৈরাচারী হাসিনারে কোলে নিয়ে ভাগতে হবে এই দেশে। ইন্ডিয়াতেও সে টিকতে পারবে না, অন্যায়কারী কখনো টিকতে পারে না। যেটার ইতিহাস, পৃথিবীর ইতিহাসে যতগুলা নমরুদ, ফেরাউন সহ যত অন্যায় অত্যাচারী ছিল, কেউ টিকতে পারে নাই। যেমন শেখ হাসিনাও টিকতে পারে নাই, তেমনি মোদিও টিকতে পারবে না। এই যে দেখেন, গত 17 বছর থেকে উনি কোনো না কোনো ভাবে নির্যাতিত, এবং এত নির্যাতন এই গত স্বাধীনতার 53 বছর পরে আজ পর্যন্ত কেউ হয়েছে কিনা, এটা আমার একটা প্রশ্ন রাখি জনগণের কাছে বাংলাদেশে। সবচাইতে বড় কথা হলো যে এই ব্যক্তিটাই কেন এর শিকার হলেন, এটা আপনারা কি জানেন? আপনারা জানেন না নিশ্চয়ই, কারণ এটার শিকার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পলিটিক্স ছিল। এই ভারতের যে এর মাধ্যমে উনি এসে আজকে জেলে ঢুকেছিল, এবং এই যে স্বৈরাচারী হাসিনা তারকে যে প্রটেক্ট দিত, এই যে এই ভাবেছিল, হাসিনাকে বুঝিয়েছিল যে এই ব্যক্তিটা যদি বাহিরে থাকে তাহলে ইন্ডিয়ার 7 সিস্টার থাকবে না, ইন্ডিয়ার ক্ষতি হবে, এবং এই ক্ষতি দেওয়ার থেকে বাঁচার জন্য এই ব্যক্তিটাকে নিরপরাধ একজন ইনোসেন্ট ব্যক্তি, তার ভিতরে কোনো ধরনের কোনো কিছু নাই। আজকে দেখেন, পুরা আমাদের ভাটি বাংলার নেত্রকোনার প্রত্যেকটা মানুষ আজকে তার জন্য কাজ ছিল, এবং লাখ লাখ লোক এলাকা থেকে সেই 200 মাইল দূরে থেকে চলে এসেছে। বাংলাদেশে কি এমন কোনো নেতা দেখাতে পারবেন যে সিঙ্গেল কোনো নেতা এত তার লোক আছে? দেখাতে পারবেন। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে চলছে সর্বদলীয় বৈঠক। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।